যখন জেলার সবচেয়ে বড় অফিসার ডিএম রেবেকা তার বৃদ্ধা মায়ের চিকিৎসার জন্য হাসপাতালে পৌঁছলেন, তখন হাসপাতালে উপস্থিত ডাক্তার, নার্স এবং সমস্ত স্টাফ তাকে গরিব ও ভিখারি ভেবে হাসপাতাল থেকে ধাক্কা দিয়ে বের করে দেয় এবং বলে যে এই হাসপাতাল তোমাদের মতো লোকের জন্য নয় এবং এখানে চিকিৎসা করানোর ক্ষমতা তোমাদের নেই। এর চেয়ে ভালো হবে অন্য কোথাও গিয়ে দেখাও এবং যদি দেখাতে না পারো তবে ছেড়ে দাও। এমনিতেই ওনার বয়স হয়ে গেছে, এখন আর কোনো লাভ নেই, চলো এখান থেকে। এই জায়গাটা তোমাদের মতো লোকেদের জন্য নয়। বন্ধুরা ভাবুন, জেলার সবচেয়ে বড় অফিসারের মাকে এভাবে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো। কিন্তু যখন ডিএম রেবেকা আসল পরিচয় দিলেন, তখন শুধু হাসপাতালই নয়, পুরো শহর কেঁপে উঠল। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের তাহসিন ভয়েস চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আপনারা আমাদের ভিডিও কোথা থেকে দেখছেন? আপনারা আপনাদের নাম এবং শহরের নাম কমেন্ট বক্সে অবশ্যই লিখুন, কারণ আপনাদের প্রতিটি কমেন্ট এবং লাইক আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এতে আমাদের উৎসাহ বাড়ে এবং আমরা আপনাদেরকে প্রতিদিন নতুন নতুন গল্প দিতে থাকি। এবং হ্যাঁ, যদি আপনারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে করে নিন, ভিডিওটি লাইক করুন এবং বন্ধুবান্ধব ও পরিবারের সঙ্গে শেয়ারও করে দিন। তাহলে চলুন খুব কম সময় নিয়ে ভিডিওটি শুরু করি। ডিএমের মায়ের অপমান, এক গরিবের কষ্ট এবং একজন অফিসারের বিচার। সকালের সময় ছিল, বাতাসে হালকা ঠান্ডা অনুভূত হচ্ছিল। জেলা প্রশাসক রেবেকা তার অফিসে কাজে ব্যস্ত ছিলেন। তার বিন্দুমাত্র ধারণা ছিল না যে আজকের দিনটা তার জীবনের সবচেয়ে কঠিন দিন হতে চলেছে। তার মা, যার বয়স এখন অনেক হয়েছে, প্রতিদিনের মতো সবজি কেনার জন্য বাজারে বের হলেন। হাঁটা তার জন্য এখন সহজ ছিল না। তিনি ধীরে ধীরে এক একটি পদক্ষেপ ফেলে সবজি বাজারে পৌঁছলেন। কিন্তু হঠাৎ ভিড়ের মাঝেই তিনি হৃদরোগে আক্রান্ত হলেন। তিনি সেখানেই ভরা রোদে মাটিতে পড়ে গেলেন এবং তার শরীর একেবারে নিথর হয়ে গেল। আধ ঘন্টা কেটে গেল, লোকজন আসা যাওয়া করতে থাকল। ঠেলাওয়ালারা তাদের জিনিসপত্র বিক্রি করতে থাকলো। কিছু লোক দাঁড়িয়ে দেখল, কিছু লোক ফিসফিস করল, কিন্তু কেউ সাহায্যের জন্য এগিয়ে এলো না। কেউ এক ফোঁটা জলও দিল না, ওঠালও না, এমনকি অ্যাম্বুলেন্সও ডাকল না। মানুষের সেই ভিড়ে শুধুমাত্র দর্শক ছিল। মানবতা যেন কোথাও হারিয়ে গিয়েছিল। এই ভিড়ের মধ্যে একজন লোক ছিল, রবি। সাহায্য করার বদলে সে তার মোবাইল বের করে ভিডিও বানাতে লাগলো। সে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিল। ক্যাপশনে লিখল, এই বৃদ্ধা আধ ঘন্টা ধরে এখানে অজ্ঞান হয়ে পড়ে আছেন। কারো দয়া হয় না, না কেউ জল দিচ্ছে, না হাসপাতালে নিয়ে যাচ্ছে। কে জানে কার মা হবেন বেচারি। এই ভিডিওটি দেখতে দেখতে ভাইরাল হয়ে গেল এবং কিছুক্ষণের মধ্যেই এটি রেবেকার মোবাইলে পৌঁছে গেল। ভিডিওটি দেখে তার বুক কেঁপে উঠল এবং চোখ জলে ভরে গেল। ব্যথার চিৎকার করে তিনি বললেন, এ তো আমার মা। তিনি তৎক্ষণাৎ তার চেয়ার থেকে উঠলেন এবং তার ইন্সপেক্টরকে শুধু এইটুকু বললেন, আমি বাড়ি যাচ্ছি। এরপর তিনি তার নীল জিপে উঠে দ্রুত বাজারের দিকে বেরিয়ে পড়লেন। বাজারে পৌঁছে রেবেকা তার মাকে কোলে তুললেন, বোতল থেকে জল খাওয়ালেন এবং তার মুখে জলের ছিটা দিলেন। কিছুক্ষণ পর তার মায়ের জ্ঞান ফিরল। এরপর রেবেকা সেখানে দাঁড়িয়ে থাকা লোকেদের দিকে রাগের সঙ্গে তাকিয়ে বললেন, আপনাদের মধ্যে মানবতা বলে কিছু আছে কি নেই? একজন মহিলা রোদে অজ্ঞান হয়ে পড়েছিলেন এবং কারো দয়া হলো না, শুধু তামাশা দেখতে থাকলেন। আপনারা সবাই মানুষের নামে কলঙ্ক। তার ধমক শুনে ভিড়ে নিস্তব্ধতা নেমে এলো এবং সবার মুখ লজ্জায় ঝুঁকে গেল। রেবেকা তার মাকে নিয়ে বাড়ি ফিরলেন এবং বললেন, মা, আমি আপনাকে এখনই হাসপাতালে নিয়ে যাচ্ছি। তিনি সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সকে কল করলেন এবং দ্রুত নিজের পোশাক পাল্টালেন। তিনি তার উর্দি খুলে একটি বাদামি রঙের সালোয়ার কামিজ পরলেন এবং তার মাকে নিয়ে জেলার সবচেয়ে বড় সরকারি হাসপাতালে পৌঁছালেন। সেখানে পৌঁছে তিনি সরাসরি বড় ডাক্তার রাজেশের কাছে গেলেন। ডাক্তার সাহেব, আমার মায়ের অবস্থা খুবই খারাপ, দয়া করে দ্রুত চিকিৎসা শুরু করুন। তিনি বললেন, কিন্তু ডাক্তার রাজেশ কিছু না দেখে না শুনেই রূঢ়ভাবে বললেন, এখানে চিকিৎসা হবে না, আপনি একে অন্য কোনো হাসপাতালে নিয়ে যান, ভালোভাবে অন্য কোথাও চেষ্টা করুন। রেবেকার গলা ব্যথা এবং রাগে কাঁপছিল। তিনি বললেন, ডাক্তার সাহেব, আমি জানি যে এটি জেলার সবচেয়ে বড় হাসপাতাল এবং তাই আমি এখানে এসেছি। আমার মায়ের অবস্থা খুবই গুরুতর। যদি এখানে চিকিৎসা না হয় তবে তার জীবনের ঝুঁকি রয়েছে। টাকার চিন্তা করবেন না, যত খরচ হবে আমি দেব। ডাক্তার রাজেশ একটি শীতল হাসি দিয়ে উত্তর দিলেন, তুমি দেবে? তোমার কি মনে হয় তোমার কাছে এত টাকা আছে যে তুমি এখানকার চিকিৎসা করাতে পারবে? শোনো, যদি তুমি নিজেকেও বিক্রি করে দাও তাহলেও তার চিকিৎসা হবে না। তাছাড়া তোমাদের মতো লোকের কাছে তো খাবার কেনারও টাকা থাকে না। এটা শুনে রেবেকার রাগ বেড়ে গেল, তার মুখ রাগে লাল হয়ে গেল, কিন্তু তিনি নিজেকে সামলালেন। গভীর শ্বাস নিয়ে তিনি বললেন, দেখুন, আমি গরিব না ধনী এতে আপনার কোনো মাথা ব্যথা থাকা উচিত নয়। আপনার কাজ হলো চিকিৎসা করা। আমি বলেছি না, যত খরচ হবে আমি দেব, টাকার চিন্তা করবেন না। শুধু আমার মায়ের চিকিৎসা দ্রুত শুরু করুন, না হলে আপনি খুব আফসোস করবেন। ডাক্তার হেসে কটাক্ষ করলেন,
আচ্ছা, যদি আমি চিকিৎসা না করি তাহলে আমাকে আফসোস করতে হবে? আমি কি তোমার কোনো আত্মীয় যে আফসোস করব? তুমি আমার কি করতে পারবে? বাজে কথা বলো না এবং একে নিয়ে বাড়ি যাও। তাছাড়া ওনার বয়স হয়ে গেছে, এখন কিছু হয়ে গেল তোমার কি এসে যায়? তুমি তো যুবতী, নিজের দিকে মনোযোগ দাও। এটা শুনে রেবেকার হাত কাঁপতে লাগলো। তিনি কিছুক্ষণের জন্য নীরব হয়ে দাঁড়িয়ে রইলেন। তার চোখে জল এবং মুখে রাগ দুটোই একসাথে ছিল। এরপর তিনি ধীরে ধীরে তার পার্স খুললেন এবং সেখান থেকে তার সরকারি পরিচয়পত্র বের করলেন। তিনি কার্ডটি সরাসরি ডাক্তারের সামনে রেখে বললেন, প্রথমে এটি দেখুন, তারপর বলুন আপনার কাছে সময় নেই। কার্ডটি দেখেই ডাক্তার রাজেশের ঘাম ঝরতে লাগল। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। কাঁপা গলায় তিনি বললেন, সরি ম্যাডাম, আমার একটা বিরাট ভুল হয়ে গেছে। আমি জানতাম না যে আপনি আমাদের জেলার ডিএম। রেবেকা শর্মা, আমি এক্ষুনি চিকিৎসা শুরু করাচ্ছি, আপনি চিন্তা করবেন না। আমি পুরো চেষ্টা করব যাতে আপনার মা সুস্থ হয়ে যান। ডাক্তার সঙ্গে সঙ্গে স্টাফদের দৌড়াতে লাগলো। রেবেকার মাকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হলো। নার্সরা দৌড়ে দৌড়ে ওষুধ আনতে লাগলো। রেবেকা সেখানেই দাঁড়িয়েছিলেন। বাইরে থেকে শান্ত দেখাচ্ছিল, কিন্তু ভেতরে তার রাগ উথলে উঠছিল। তিনি মনে মনে ভাবছিলেন, এই লোকেরা সরকারি হাসপাতালে গরিবদের সাথে এমন আচরণ করে। সরকার এদেরকে বেতন দেয় যাতে এরা অসহায় মানুষের চিকিৎসা করতে পারে, কিন্তু এরা তো ধনীদের তোষামত করতে ব্যস্ত এবং গরিবদের ধাক্কা দিয়ে বের করে দেয়। এমন লোকেরা ডাক্তার হওয়ার যোগ্য নয়। তার মুঠো শক্ত হয়ে গিয়েছিল। তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে এখন এমন চলবে না। কিছুক্ষণ পর একজন নার্স এসে বললেন, ম্যাডাম, আপনি চিন্তা করবেন না, আপনার মা এখন ভালো আছেন, কিন্তু অন্তত 1 সপ্তাহ আপনাকে তার সাথে এখানেই থাকতে হবে। চিকিৎসার কিছু সময় পর রেবেকা তার মায়ের কাছে গেলেন। তার অবস্থা আগের থেকে অনেক ভালো ছিল। মাকে সুস্থ দেখে রেবেকার চোখ থেকে জল বেরিয়ে এলো। তিনি তার মাকে জড়িয়ে ধরলেন এবং মা মেয়ে দুজনেই হাউ হাউ করে কেঁদে ফেললেন। মা মনে মনে ভাবছিলেন যে আমি আমার মেয়েকে পড়ানোর জন্য কত কষ্ট সহ্য করেছি, এবং রেবেকা ভাবছিলেন যে আজ যদি আমার মা না থাকতেন তবে আমি এখানে কখনো পৌঁছতে পারতাম না। কিন্তু আজ তার এই অবস্থা দেখে আমার বুক ব্যথায় ফেটে যাচ্ছে। তার চোখ ক্রমাগত ভেজা ছিল পরের 2টি দিন এবং 2টি রাত রেবেকা তার মায়ের কাছেই হাসপাতালে রইলেন। তার মায়ের দেখাশোনা করার সময় তিনি ঠিক করে নিয়েছিলেন যে এই অন্যায়কে তিনি এভাবে ছেড়ে দেবেন না। 3য় দিনে থানা থেকে কল এলো। ইন্সপেক্টর বললেন, ম্যাডাম, আপনাকে এখনই মিটিংয়ে আসতে হবে, খুবই জরুরি ব্যাপার। রেবেকা গভীর শ্বাস নিলেন এবং বললেন, ঠিক আছে, আমি মিটিংয়ের জন্য আসছি, কিন্তু আমি বেশি সময় থাকতে পারবো না। আমার মায়ের শরীর এখনও ঠিক নেই, আমাকে তার কাছেই থাকতে হবে। ইন্সপেক্টর বললেন, ঠিক আছে ম্যাডাম, আপনি মিটিংয়ের পর যত দ্রুত সম্ভব হাসপাতালে ফিরে আসবেন। রেবেকা তার মাকে সান্ত্বনা দিয়ে মিটিংয়ে পৌঁছালেন। মিটিং শেষ হওয়ার 6 ঘন্টা পর তিনি আবার হাসপাতালে ফিরে এলেন। পুরো 1 সপ্তাহ হাসপাতালে কাটানোর পর অবশেষে রেবেকা তার মাকে নিয়ে বাড়ি ফিরলেন। মায়ের অবস্থা এখন স্থিতিশীল ছিল, কিন্তু রেবেকার মনে আগুন জ্বলছিল। তিনি ভাবছিলেন, যদি আমি ডিএম না হতাম, যদি আমার কাছে এই পদ না থাকতো, তাহলে আজ আমার মা হয়তো আমার কাছে জীবিত থাকতেন না। গরিবদের সাথে প্রতিদিন এভাবেই হয়, এটা অন্যায় এবং আমি এটা এভাবে ছেড়ে দেব না। তার চোখে রাগ স্পষ্ট দেখা যাচ্ছিল। কিছুদিন পর তিনি তার সিদ্ধান্ত নিলেন। তিনি থানায় গেলেন, ইন্সপেক্টর এবং পুলিশদেরকে তার সাথে নিলেন এবং সরাসরি সেই হাসপাতালেই পৌঁছালেন। হাসপাতালে পৌঁছে তিনি সমস্ত ডাক্তার এবং স্টাফদেরকে এক জায়গায় ডাকলেন। সেখানে দাঁড়িয়ে রাগে কাঁপতে থাকা গলায় বললেন, আপনাদের কারণে না জানি কত গরিবের প্রাণ গেছে। সরকার আপনাদেরকে বেতন দেয় যাতে আপনারা গরিবদের আশ্রয় হন, তাদের প্রাণ বাঁচান, কিন্তু আপনারা এখানে শুধু ধনীদের তোষামদ এবং গরিবদের অপমান করার কাজ করেন। তার গলা আরও উঁচু হয়ে গেল। 1 সপ্তাহ আগে আপনারা আমার মায়ের সাথে যা করেছেন তা শুধু আমার সাথে নয়, বরং প্রতিটি গরিবের সাথে হয়। কে আপনাকে অধিকার দিয়েছে যে আপনি কাউকে তার ক্ষমতা দেখাবেন, কাউকে গরিব বলে বাইরে বের করে দেবেন? মনে রাখবেন, আপনাদের ক্ষমতা তখন বুঝতে পারবেন যখন আমি আপনাদের সবাইকে এই পথ থেকে সরিয়ে দেব। এখন আমি আপনাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব, যাতে আপনারা জানতে পারেন যে মানবতার সাথে খেলা করার পরিণাম কি হয়। পুরো হাসপাতাল নীরব ছিল। ডাক্তারদের মুখে ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল। হাসপাতালের সবচেয়ে বড় ডাক্তার এগিয়ে এলেন। তিনি হাত জোড় করলেন এবং মাথা ঝুঁকিয়ে বললেন, ম্যাডাম, আমাদের ক্ষমা করে দিন, আমাদের একটা বিরাট ভুল হয়ে গেছে। ভবিষ্যতে আমরা এমন কাজ আর কখনো করব না। আমরা প্রতিটি রোগীর চিকিৎসা পুরো চেষ্টা দিয়ে করব। তাদের কাছে টাকা থাকুক বা না থাকুক, ডাক্তারদের ক্ষমা চাওয়ার পরেও রেবেকা শর্মার রাগ শান্ত হলো না। তিনি ঠান্ডা কিন্তু কঠোর গলায় বললেন,
আপনারা যত ক্ষমা চান বা মাথা ঝোঁকান, আমি আপনাদেরকে ক্ষমা করব না। কারণ আপনারা শুধু আমার সাথে নয়, না জানি কত লোকের সাথে এমন করেছেন। কত গরিব এখান থেকে অপমানিত হয়ে ফিরেছেন, যাদের জীবন আপনারা অবহেলায় কেড়ে নিয়েছেন। এর চেয়ে ভালো এমন লোকেরা ডাক্তার না থাকাই ভালো। তাই ক্ষমার আশা করবেন না। আমি এমন একটি সিদ্ধান্ত নেব যে ভবিষ্যতে কোনো রোগী এখানে অপমানিত হবে না। তার কথা শুনে সমস্ত ডাক্তার ঘাবড়ে গেলেন। সবাই হাত জোড় করে বলতে লাগলেন, ম্যাডাম, আমাদের ক্ষমা করে দিন। আমরা বুঝতে পেরেছি যে আমরা ভুল করেছি। আমাদের প্রতিটি রোগীকে মানুষ হিসেবে সমানভাবে দেখা উচিত। ভবিষ্যতে আমরা প্রত্যেকের ভালোভাবে চিকিৎসা করব। কারোর সাথে কোনো বৈষম্য হবে না। আমাদের আরেকটি সুযোগ দিন। রেবেকা শর্মা কিছুক্ষণ নীরব থেকে তাঁদের দিকে দেখলেন। তার মনে দ্বন্দ্ব চলছিল যে এরা কি সত্যিই শুধরে যাবে, নাকি সেটাই করবে যা এতদিন করে এসেছে। কিছু মুহূর্ত ভাবার পর তিনি গভীর শ্বাস নিলেন এবং বললেন, ঠিক আছে, আমি এবার আপনাদেরকে ছেড়ে দিচ্ছি। কিন্তু মনে রাখবেন, এটি আমার শেষ সতর্কতা। যদি ভবিষ্যতে কখনো কোনো গরিবের আওয়াজ আমার কানে আসে, যদি কোনো রোগীর সাথে দুর্ব্যবহার করা হয় বা চিকিৎসায় অবহেলা করা হয়, তাহলে আপনাদের মধ্যে কেউই হাসপাতালে কাজ করতে পারবেন না। দর্শকরা, যদি আপনাদের আমাদের এই গল্পটি ভালো লেগে থাকে, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন, বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে শেয়ারও করুন। তাহলে এই সাথেই দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সবাইকে ধন্যবাদ।